আমাদের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাকে আমার এত ভালো লাগে কারণ তিনি এত সহজ সরল, এতটাই বোকা বোকা। জগতের কোনো জটিলতা, কোনো কুটিলতা, কোনো পঙ্কিলতা তাকে স্পর্শ করতে পারে না, যেন তিনি ভাজা মাছটিও উল্টে খেতে জানেন না। যদিও তার বিপক্ষে পুকুর ভরা মাছ লোপাটের, ওই যে বাংলা একটা বাগধারা আছে না, পুকুর চুরি, ওই ভাজা মাছ উল্টে খেতে জানেন না, কিন্তু পুকুর ভরা মাছ লোপাট তথা হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠে। তার পিএস এপিএসদের বিপক্ষে দেশ থেকে নিষেধাজ্ঞা আসে, দুর্নীতির অডিও রেকর্ড ফাঁস হয়ে যায়। এইসব কিছু অবশ্য তিনি পাত্তা দেন না। হাঁসের গায়ে পানি পড়লে যেভাবে গা ছাড়া দিয়ে দেয়, পানিটা যেমন ওই হাঁসকে স্পর্শ করে না, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারও এইসব অভিযোগে কিচ্ছু যায় আসে না। অবশ্য তার প্রিয় খাবার হাঁসের মাংস, ওই রকম স্বভাব তো তার হতেই পারে। অন্যান্য অনেক মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, অন্যান্য অনেক অভিযোগ রয়েছে, আমাদের তো আর আলোচনা সেই সব কোনো কিছু নিয়ে না। ধরেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনটা হয়েছে, যেটা একটা ভীষণ প্রশ্নবিদ্ধ নির্বাচন। সেই নির্বাচনটা কেমন হয়েছে তা নিয়ে নতুন সরকার যে একটা তদন্ত কমিটি করেছে, জাতীয় ক্রীড়া পরিষদ, সেই তদন্ত কমিটি ডেকেছিল আসিফ মাহমুদকে, কিন্তু সেই তদন্ত কমিটির সামনে যাবার সাহস তিনি দেখাতে পারেন নাই। এবং কেন তিনি তদন্ত কমিটির সামনে যান নাই, সেইটার আবার একটা ব্যাখ্যা নিজের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে দিয়েছেন। সেটা আসলে হাস্যকর, ভীষণ রকমের দ্বিচারিতায় পরিপূর্ণ। আর ওইখানটাতে আরও একটা স্ট্যাটাস তিনি দিয়েছেন এই নির্বাচনকে কেন্দ্র করে, এই বাংলাদেশের একজন ক্রিকেটারকে ইঙ্গিত করে। সেই ক্রিকেটার কি সাকিব আল হাসান না তামিম ইকবাল, সেইটা নিয়ে আমার শুরুতে একটুখানি দ্বন্দ্ব ছিল। ওই জায়গাটাতেও আসলে নিজেকে হাস্যকর এবং খেলোই কি এই সাবেক ক্রীড়া উপদেষ্টা বানিয়ে ফেলছেন না, ফেলেননি কেন, সেই আলোচনাটাই আমি করতে চাই। বিসিবির যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনে সরকারি হস্তক্ষেপের স্পষ্টত অনেকগুলো প্রমাণ ছিল, এবং সেই জায়গাটা থেকেই বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে একটা অচল অবস্থা চলছে। নতুন সরকার দায়িত্ব নেবার পর একটা তদন্ত কমিটি করেছে ওই নির্বাচনটা কিভাবে আয়োজিত হয়েছে, এবং সেই তদন্ত কমিটি তাদের তদন্ত শেষে রিপোর্টটা জমা দিয়ে দিয়েছে আজকেই। তার তো ডেকেছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। তার যদি অতটাই সৎসাহস থাকতো, তিনি তো তদন্ত কমিটির মুখোমুখি হতে পারতেন। হন তো নি, বরং কেন তিনি মুখোমুখি হননি এইটা তিনি ব্যাখ্যাটা যে দিয়েছেন ফেসবুকে, আমি ওইটা লাইন ধরে ধরে আপনাদেরকে একটু পড়ে শোনাই এবং সেটা নিয়ে আমি আলোচনাটা করতে চাই। তিনি লিখছেন যে, আমি কেন বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারে সাড়া দেইনি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুক স্ট্যাটাসে ভেরিফাইড পেজ থেকে তিনি সেটা লিখছেন। প্রথমত, একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিসিবির উপর এখতিয়ার বহির্ভূতভাবে তদন্ত করছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অধীনের একটা স্পোর্টস ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারা স্বায়ত্তশাসিত, কিন্তু সেটা মন্ত্রণালয়ের অধীনে, সেইটা জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে। ফলে এইটা কোনোভাবেই এখতিয়ার বহির্ভূত হয় না, হতে পারে না। আর তিনি নিজে যখন সরাসরি সরকারি হস্তক্ষেপ করেছেন, তিনি নিজে যখন ওই নির্বাচনে কারা কাউন্সিলর হবে হবে না সেগুলোতে হস্তক্ষেপ করেছেন, এবং আরও নানান ইস্যুতে, ধরেন সাকিব আল হাসানকে বাংলাদেশের জার্সিতে আর খেলতে দিব না ঘোষণা দিয়েছেন তিনি যখন, ওইগুলো সরকারি হস্তক্ষেপ ছিল না। ওইগুলা মন্ত্রণালয়ের যে, মানে এইখানটাতে তিনি যে লিখছেন যে বিসিবির উপর এখতিয়ার বহির্ভূতভাবে তদন্ত করছে মন্ত্রণালয়, ওইগুলো এখতিয়ার বহির্ভূত ছিল না। ফলে এই লাইনটা আসলে, এই কথাটাই আসলে পুরোপুরি হাস্যকর আসিফ মাহমুদের। তিনি লিখছেন, দ্বিতীয়ত, তদন্ত কমিটির প্রজ্ঞাপনে সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে। না, কি সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে? তদন্ত কমিটির প্রজ্ঞাপনে কি লেখা হয়েছে যে বিসিবির এই অবৈধ নির্বাচনকে ঘিরে তদন্ত করা হোক? তারা তো কোনো ডিসিশন দেয়নি যে এটা বৈধ নির্বাচন না অবৈধ নির্বাচন। হ্যাঁ, যারা অন্য পক্ষ ছিলেন, ধরেন তামিম ইকবালরা, তারা বলছেন যে এটা অবৈধ, বোর্ড নির্বাচনটা অবৈধ হয়েছে, কিন্তু এই সরকার যে প্রজ্ঞাপনটা দিয়েছে সেখানে তো এরকম কোনো ডিসিশন দেননি। ফলে আমি জানি না উনি কিসের প্রেক্ষিতে এটা লিখেছেন। যদি সেটাকেই মিন করে থাকেন যে তদন্ত কমিটির প্রজ্ঞাপনের সিদ্ধান্ত দিয়ে দেওয়া হচ্ছে, নো ওয়ে, কোনো সিদ্ধান্ত তদন্ত কমিটির প্রজ্ঞাপনে দিয়ে দেওয়া হয়নি। এইটুকু বোঝার মতো বোধ অন্তত পক্ষে থাকাটা উচিত।
তৃতীয়ত তিনি লিখছেন, উচ্চ আদালতে বিচারাধীন একটি বিষয় তদন্ত করে কমিটি এবং সংশ্লিষ্ট সকলে আদালত অবমাননা করেছেন। খুবই হাস্যকর কথা। বিচারাধীন কোনো বিষয় তদন্ত করে তদন্ত কমিটি, এটা কি আদালত অবমাননা করেছেন? আদালত অবমাননা বলতে তিনি পার্টিকুলার কোন জায়গাটা বুঝিয়েছেন ক্লিয়ার করেননি। আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, হয়তো বা ওই যে জেলা বিভাগীয় ক্রিয়া সংস্থাগুলোতে যে আমিনুল ইসলাম বুলবুল বিসিবি প্রেসিডেন্ট তিনি চিঠি দিয়েছিলেন, সেইটা এখন আদালতে নিষ্পত্তি পুরোপুরি হয়নি, সেইটার কথা তিনি হয়তো বা বোঝাতে চেয়েছেন। এখন ওইখানটাতে সর্বশেষ যে রায় রয়েছে, সর্বশেষ সেখানটাতে একটা আছে যে পূর্ণাঙ্গ শুনানি হবে, কিন্তু লাস্ট যে এই আইনি অবস্থাতে রয়েছে সেইখানটাতে তো এই চিঠিটা অবৈধ বলে প্রতীয়মান হয়। আর তার চেয়ে বড় কথা, এই শুধুমাত্র একটা জায়গা নিয়ে তো আর তদন্ত কমিটি তদন্ত করে নাই বিসিবি নির্বাচনে। এইখানে জনপ্রশাসন মন্ত্রণালয় চিঠি দিয়েছে, সেটার কি অবস্থা? এইখানে ব্যালটিংটা যেটা হয়েছে প্রশ্নবিদ্ধ, সেইটার কি অবস্থা? এইখানে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও যে ধরেন ফারুক আহমেদ তিনি তার ওইখানেও যে সাবমিট করেছিলেন সেইটা কেন অ্যাকসেপ্ট করা হলো, সেইটার কি অবস্থা? এরকম অনেকগুলো জায়গার তো রয়েছে যেইটাতে আসলে এই তদন্ত করা হয়, এবং সেখানে উচ্চ আদালতে বিচারাধীন এইখানটাতে বিষয়ে আদালত অবমাননাটা কিভাবে হলো, কোন ওয়েতে হলো? কোনোভাবে হলো বলে তো ভাই আমার আন্ডারস্ট্যান্ডিং না। এবং তিনি লিখছেন চতুর্থত, ক্রীড়া প্রতিমন্ত্রী বোর্ড ডিরেক্টরদের পরের বোর্ড ডিরেক্টরের পদের লোভে রাজি না হলে ভয় দেখিয়ে পদত্যাগ করাচ্ছেন। এখন পর্যন্ত 7 জন বোর্ড ডিরেক্টর পদত্যাগ করেছেন আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের এই বোর্ড থেকে। সেই তাদেরকে নাকি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রথমত ভয় দেখাচ্ছেন, এবং ভয় দেখিয়ে যদি কাজ না হয় তাহলে পরের বোর্ডে থাকার লোভ দেখাচ্ছেন। সিরিয়াস অভিযোগ, ভীষণ রকমের সিরিয়াস অভিযোগ। এবং আমি মনে করি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই কথার প্রেক্ষিতে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিপক্ষে মানহানির মামলা করতে পারেন, অবশ্যই মানহানির মামলা করতে পারেন। ক্রীড়া প্রতিমন্ত্রী যে এই বোর্ড ডিরেক্টরদের ভয় দেখাচ্ছেন এবং প্রলোভন দেখাচ্ছেন ভয়ে কাজ না হলে যে পরের বোর্ডে রাখা হবে, সেইটার কি প্রমাণ তার কাছে আসে? কোন প্রেক্ষাপটে তিনি এই কথাটা বললেন? আমিনুল হকের উচিত এটা ক্রীড়া প্রতিমন্ত্রীর জায়গাটা থেকে, পাশাপাশি তার ওই ব্যক্তিগত জায়গাটা থেকে এইটাকে আইনিভাবে মোকাবেলা তিনি চাইলে করতে পারেন। আমি মনে করি যে সেটা করা উচিত তার ওই জায়গাটা থেকে। এইখানটাতে অন্য কোনো কিছু ভাবার কোনো সুযোগ নাই যে এটা কিভাবে হয়েছে। এবং আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, ধরেন 7 জন বোর্ড পরিচালক এখন পর্যন্ত পদত্যাগ করেছেন 25 জনের মধ্যে। এই 7 জন যদি হয়ে যায় 17 জন, ধরেন হয়ে গেল হচ্ছে গিয়ে 24 জন। বুলবুল ভাই তো বলেছেন যে তিনি হচ্ছে গিয়ে চেয়ার আঁকড়ে বসে থাকবেন, লাস্ট ম্যান হিসেবে তিনি যাবেন। তার মানে তিনি যাবেন না, একটা চেয়ার নিয়ে তিনি বসে থাকবেন, এটা তিনি বলেছেন। তো 24 জনকে যদি পদত্যাগ করায়, করানোর পর যদি পরের বোর্ডে ওই 24 জনকে আবার নিয়ে আসে, তাহলে আসলে বোর্ড চেঞ্জটা হলো কোথায়? তখন তো বুলবুল ভাই বলবেন যে না, আমিও ভয় পাচ্ছি, অথবা আমিও লোভে পড়েছি, আমিও পদত্যাগ করলাম। তো সবাইকেই পদত্যাগ করিয়ে, ভয় দেখিয়ে কিংবা প্রলোভন দেখিয়ে নেক্সট বোর্ড করে আবার এই 25 জনকে গিয়ে নিয়ে আসার প্ল্যান নাকি?